কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি, ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। সিন্ধু পানি চুক্তির অধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা। কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা মার্ক কার্নি। ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের ফোন আলাপ অস্বীকার চীনের। ইয়েমেনে হামলা চালাতে গিয়ে ডুবল ৮১০ কোটি টাকার মার্কিন যুদ্ধবিমান। গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি। হামাসের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল, দেশটির গোয়েন্দা প্রধানের পদত্যাগ। জিম্মি মুক্তির বিষয়ে নতুন বার্তা সেনাপ্রধানের, গাজায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা ৫ দিন দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। তবে সোমবার দিনগত রাতে এ সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গেল রাতে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে এলওসি বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও আখনুর সেক্টরের বিপরীতে গুলি চালায়। ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এ দাবির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। এদিকে কাশ্মীরে একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যম tribune.com পিকের খবরে বলা হয়, কোয়াডকপ্টার হচ্ছে মানববিহীন উড়ন্ত যান বা ড্রোন। সামরিক ক্ষেত্রে এটি গোপন নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়ে থাকে। পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তারা জানান, কোয়াডকপ্টারটি নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করছিল। অন্যদিকে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তির আওতায় নিজেদের প্রাপ্য পানির হিস্সা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেবে পাকিস্তান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, সোমবার উচ্চ পর্যায় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তানিরা নিজেদের পানি অধিকার রক্ষায় সব পদক্ষেপ নেবে। ভারতের পদক্ষেপকে একতরফা ও বেআইনি আখ্যা দিয়ে তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন এবং চুক্তি লঙ্ঘন। কানাডার সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে মার্ক কার্নির নেতৃত্বাধীন দল লিবারেল পার্টি। তবে কার্নির দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা নিশ্চিত নয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে হাউস অব কমন্সের ৩৪৩ আসনের মধ্যে ১৭২টি আসন পেতে হবে। কানাডার সরকারি সম্প্রচার মাধ্যম সিবিসি তাদের সর্বশেষ প্রাথমিক ফলাফলে জানিয়েছে, লিবারেল পার্টি এখন পর্যন্ত ১৬৫ আসনে জয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ পেয়েছে ১৪৭ আসন। এছাড়া ব্লক কুইবেকস ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি ৭টি এবং গ্রিন পার্টি 1টি আসন পেয়েছে। এদিকে জয়লাভের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে তাঁর বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্ক কার্নি। শুল্কারোপ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ অস্বীকার করেছে চীন। গেল সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। সোমবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন জানান, শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা বা পরামর্শ চলছে না। গু বলেন, তার জানা মতে সম্প্রতি চীন ও আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে কোনো ফোন আলাপ হয়নি। শি জিনপিং ট্রাম্পকে ফোন করেছেন বলে সম্প্রতি ট্রাম্প যে দাবি করেছেন তা ভিত্তিহীন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় নিয়োজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধবিমান লোহিত সাগরে ডুবে গেছে, যার আনুমানিক মূল্য $৬৭ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮১০ কোটি টাকা। সোমবারের এই দুর্ঘটনায় এক নাবিক আহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরী হ্যারি এস ট্রুম্যান হঠাৎ দ্রুত বাঁক নেয়। এ কারণে যুদ্ধবিমানটি পানিতে পড়ে যায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে শুনানি শুরু হয়েছে। সোমবার সকালে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিজির মূল ভবন পিস প্যালেসের শুনানি শুরু হয়। সেখানে জাতিসংঘের আইন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল এলিনর হামারশোল্ড বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সার্বভৌমত্ব দাবি করার কোনো অধিকারই নেই।
গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ৫ বছরের যুদ্ধবিরতির সম্ভাবনা নেই। গেল সোমবার এক ইসরায়েলি কর্মকর্তা একথা বলেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি ওই কর্মকর্তা বলেছেন যে প্রস্তাবে হামাসের অস্ত্র সংগ্রহ, পুনরুদ্ধার এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ থাকে তেমন প্রস্তাবে রাজি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এদিকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার। আগামী 15 জুন তিনি পদত্যাগ করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সোমবার এক বিবৃতিতে রোনেন জানান ৩৫ বছরের চাকরি জীবনের ইতি টানছেন। এই সময়ের মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরিকে দায়িত্ব অর্পণ করা হবে। শিন বেট ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা। এই সংস্থাটি সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার তদন্ত করে থাকে। অন্যদিকে হামাসের কাছে জিম্মিদের ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। ইসরায়েলি রিমেম্বার্স ডে এর আগে মঙ্গলবার সকালে সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, গাজায় বন্দী জিম্মিদের ফিরিয়ে আনা, ইহুদি রাষ্ট্র গঠন, নাগরিকদের রক্ষা ও যুদ্ধ জয়ের জন্য লড়াই করছে IDF। গেল 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 51 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। গাজা সরকারি মিডিয়া অফিস তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলোকে জানিয়েছে, সোমবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টায় এই হামলা হয়। সবশেষ হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 53,300 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,17,639 জন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ের প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।